ঠিক আছে, তার কারণ হচ্ছে ওই হেড মিস্ট্রেস যে বলে হেড টিচার, উনি কি বলেছিলেন যে 4th ফ্লোরে এমন কিছু একটা রয়েছে যার জন্য 4th ফ্লোরে কেউ যেত না। ও নামছে, ওর সঙ্গে আরো কেউ একটা পায়ে মানে ওই সেম তালে তালে মানে সেম ভাবেই সিঁড়ি থেকে ওর পেছন পেছন কেউ একটা নামছে। বড় পাপ একটা, কারণ উনি ওনার ভগবানকে গুলি করেছেন ওনার মতো। এবার আরো কয়েকবার আওয়াজ দিলেন, অনেকবার দূর থেকে সাবধান করলেন, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো, যেই আছো ওখান থেকে সামনে ঘোরো, নাহলে চলে যাও, নাহলে কিন্তু আমি গুলি চালিয়ে। ভৌতিক ঘটনা অনেক সময় না মজার হয় না, অনেক অনেক ভৌতিক ঘটনা অনেক সময় খুব কষ্টদায়ক হয়, একটু মজার হয় না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা আপনারা অলরেডি থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। অনির্বাণ মণ্ডল। এর আগের ওর কতগুলো পডকাস্ট আমরা কেকে পডকাস্ট থেকে রিলিজ করেছিলাম, সেটা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা আপনারা চেক আউট করতে পারেন। কিন্তু আজকের যে পডকাস্টটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ রিলেটেড, সো ডাইরেক্ট তার কাছে চলে যাব। কিন্তু তার আগে একটা নাম্বার ব্লিঙ্ক করছে স্ক্রিনে, সেই নাম্বারে যদি আপনাদের নিজস্ব কোনো ভৌতিক ঘটনা আমাদের এই পডকাস্টে বা কেকে পডকাস্টে এসে কিছু বলতে চান, খালি ভৌতিক না, আরও অন্য বিষয়ও হতে পারে, একটা SMS করবেন আর চলে আসবেন আমাদের কেকে পডকাস্টে। আর বেশি দেরি না করে ডাইরেক্ট অনির্বাণের কাছে। তো অনির্বাণ, কেমন আছো? আমি বলবোই না, একদমই। এতগুলো এপিসোড হয়েছে, এটা নিয়ে কত রকম কত নম্বর? 4 নম্বর 5 নম্বর মোস্ট না, প্রবাবলি। একটা দুটো পার্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসাবে 4 নম্বর 4 নম্বর পার্ট হচ্ছে। 4 তাই নম্বর না, এই episode। ভবিষ্যতে আরো কত হবে। আজকে যে তুমি গল্প বলবে, কি কি গল্প বলবে একটু আমি বলবো না তুমি বলবে? তুমি বলো প্লিজ। আমি বলি, আর তাড়াতাড়ি করে গল্পে ঢোকো, কারণ অডিয়েন্স বসে আচ্ছা, থাকে ঠিক তোমার আছে। গল্প আমি শোনার জন্য। একটু জাস্ট ব্রিফ করে দিই কিরকম কিরকম গল্প রয়েছে। আজকে প্রথম যে ঘটনাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে একটা খ্রিস্টান মিশনারি হোস্টেলের একটা ঘটনা, যেখানে একজন ফাদার, উনি পরবর্তীকালে পাগল হয়ে যান একটা কাণ্ডর পর, একটা ঘটনার পর। হ্যাঁ, তো সেটা কেন উনি হয়ে গেছিলেন এরকম পাগল, কেন উনি মেন্টালি এমনকি তাকে আর কোনোদিন খুঁজে পায়নি একটা টাইমের পর কেউ, তিনি হারিয়ে গেছিলেন। সেই ঘটনাটা আমি বলবো। তারপর আমি বলবো হচ্ছে আমার চ্যানেলে দুটো, মানে এই 3টে ঘটনাই আমার চ্যানেলে যারা পাঠায় তাদেরই ঘটনা। যাদের মধ্যে আর দুটো ঘটনা হচ্ছে, একটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের নওগাঁ জেলা বলে একটা জায়গা রয়েছে, নওগাঁর একটা ঘটনা, একটা স্কুলের ঘটনা। আর সেকেন্ড যে ঘটনাটা রয়েছে ওটা সম্ভবত আমার ঠিক জায়গাটার নামটা মনে পড়ছে না, গাজীপুর বা এটা কি বাংলাদেশ? বাংলাদেশ, এটাও মানে বাংলাদেশ। আজকে আমরা বাংলাদেশের গল্প শুনবো। দুটো বাংলাদেশের, মানে শুধু বাংলাদেশ না, কলকাতারও ঘটনা শুনবো, বাট বাংলাদেশের দুটো ঘটনা শুনবো। তো আরেকটা তোমার ওই গাজীপুর বা সামথিং ওই দিকের একটা ঘটনা। তো বেশি দেরি না করে ডাইরেক্ট ঘটনায় যাচ্ছি। চল বল। প্রথম ঘটনাটা হচ্ছে খ্রিস্টান মিশনারি হোস্টেলের ঘটনা। কোথাকার যেটা হচ্ছে আমাদের কলকাতার সাউথের দিকের একটা ঘটনা। সাউথ বা নর্থ, এটা কি বলবো, নর্থ না সাউথ বললে? সাউথ বলো। সাউথ। আচ্ছা, প্রথম ঘটনাটা হচ্ছে আমাদের এই কলকাতার সাউথের দিকের জায়গাটার নামটা আমি এক্সাক্ট বলছি না, কারণ বললেই চিনে যাবে, অনেকে বললেই চিনে যাবে, এমনকি হোস্টেলটার নামটাও বললে চিনে যাবে। তো চাই না এই নিয়ে কোনো বাড়তি কলকাতার সাউথ নাকি পশ্চিমবঙ্গের সাউথ? পশ্চিমবঙ্গের সাউথ। পশ্চিমবঙ্গের সাউথ, বুঝতে পেরেছি। তো আমি সরি, আমি কলকাতাটা বললাম। তো পশ্চিমবঙ্গের সাউথ মানে ওয়েস্ট বেঙ্গলের সাউথ। জায়গাটার নামটা বললে হয়তো অনেকেই চেনে, ইভেন যে এখন দেখছে ভিডিওটা আপনি হয়তো চেনেন, তো আমি নামটা বলছি না এখন, কারণ নামটা বললে একটা খুবই কন্ট্রোভার্সি ব্যাপার হয়ে যাবে, একটা খারাপ ইমেজ পড়ে যাবে ওই খ্রিস্টান হোস্টেলটার ওপর। ঘটনাটা হলো 90s একটা ঘটনা, 1982 বা 80 সামথিং এরকম একটা হবে। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তখন অনেকটাই ছোট, ওই হোস্টেলে তিনি তখন থাকতেন। সেখানকার একটা ঘটনা, ওই হোস্টেলে তিনি যখন ভর্তি হন সেই সময় তিনি ঘটনাটা জানতে পেরেছিলেন ওই হোস্টেলের দারোয়ান, এবং দারোয়ানের কাছ থেকে যখন শুনলেন উনি অতটা বিশ্বাস করেননি, কারণ ঘটনাটা না মানে খুবই, মানে আমরা তো হলিউড হরর সিনেমা দেখি কাইন্ড অফ সেরকম ঘটনাটা, কিন্তু একদম সত্যি, কিন্তু রিয়েল ঘটনা। কারণ দেখো, একটা মানুষ না হয় ঘটনা বানিয়ে বলতেই পারে, তার মধ্যে যদি একটা রাইটারের একটা স্কিল থাকে, বা সে যদি খুব সুন্দর লেখক বা খুব সুন্দর কথক হয়, তাহলে সে ঘটনা বানিয়ে বা লিখে বলতে পারবে। কিন্তু একটা জায়গায় 10-20 জন তো আর লেখক রাইটার হতে পারে না, 10-20 জন তো আর মিথ্যে কথা বলবে না। তো এই ঘটনাটা যখন দারোয়ানের কাছ থেকে ওই ব্যক্তি শোনে, দেন এটাকে যাচাই করার জন্য ওই হোস্টেলেরই কিছু ফাদারদের কাছ থেকে আলোচনা করেন, তারাও বলে যে এটা সত্যি ঘটনা। ঘটনাটা হচ্ছে এই রকম,
1900 সালের এক্স্যাক্ট টাইমটা উনি বলতে পারেননি, 1900 সালের একটা ঘটনা। তো সেই সময় ওই হোস্টেলের যিনি হেড ফাদার ছিলেন, উনি প্রত্যেকদিন রাত্রেবেলা করে পুরো হোস্টেল ঘুরে দেখতেন কোনো স্টুডেন্ট জেগে রয়েছে কিনা। যদি জেগে থাকতেন তাকে বেতের বাড়ি মারতেন, বেতের বাড়ি মেরে শুয়ে দিতেন, মানে ঘুম পাড়িয়ে দিতেন বকাঝকা করে। তো স্বাভাবিকভাবে তিনি প্রত্যেক দিনের মতো সেদিনকেও, যেদিনকে ঘটনা সেদিনকেও রাত্রেবেলা পায়চারি করছিলেন, করে ঠোরে সবই দেখলেন, সব ঠিকঠাক, সবাই সব রুলস ফলো করেছে একদম। রাত 10টার পর সবাই সব যে যার রুমে শুয়ে পড়েছে, কোনো বাইরে কেউ নেই, কিচ্ছু নেই। এবার ওনার একটা অভ্যেস ছিল, সেটা হচ্ছে গিয়ে রাতে ডিনারের পর ওনার হোস্টেলের যে রুমটা ছিল, আচ্ছা হোস্টেলটা একটু বলে দিই, হোস্টেলটা হচ্ছে ইউ শেপের, এইরকম মানে 3 দিকে বিল্ডিং রয়েছে, বুঝতে মাঝখানে পেরেছি। মাঠ, আর একটা সাইডে একদম ফ্রন্ট গেট। তো এইরকম হোস্টেলটা। তো এবার ওনার ঠিক রুমটা ছিল ওই ওই ফ্রন্ট গেটের একদম পুরোপুরি উল্টো দিকে একদম টপ ফ্লোরে। এবার ওই টপ ফ্লোর থেকে ওনার রুমের যে জানলাটা ছিল, ওই জানলা থেকে একদম পুরো মাঠ দেখা যেত, পুরো মাঠ আপ টু গেট অব্দি। গেটের বাইরে দেখা যেত কিনা যেত না উনি অতটা বলেনি আমাকে। তো ওনার একটা বদ অভ্যেস ছিল, বা অভ্যেস আমি বলতে পারি, বদ অভ্যেস না, একটা হোস্টেল চেক করে, পুরো হোস্টেল দেখে সবাই ঠিকঠাক শুয়ে পড়েছে কিনা, পুরো হোস্টেল দেখে ওনার রুমের জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট খাবেন, গোটা একটা সিগারেট খেয়ে তারপরে উনি বই পড়বেন, বই পড়ে তারপরে তিনি ঘুমাবেন। আবার ভোরবেলা উঠে আবার পরের দিনের যাবতীয় যা ফাদারদের কাজ থাকে, প্রে করা বা। তো সেই রাতেও উনি পুরো হোস্টেল ঘুরলেন, ঘুরে ওই ওনার ঘরের সামনে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে একটা গোটা সিগারেট খেলেন। সিগারেট খেয়ে উনি যে পেছন ঘুরতে যাবেন, সেই সময় উনি লক্ষ্য করলেন ওই হোটেলের একদম যে মাঠের একদম পুরো মাঝখানে, তখন যেহেতু একদম এতটা লাইট, এতটা গ্যাঞ্জাম ছিল না, আশপাশে এতটা বিল্ডিং ফিল্ডিং হয়নি তখন। এখন যদিও ওই যেই হোস্টেলটা রয়েছে সেটা মানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলেরই তো ছেলে, তো হোস্টেলটা যখন আমাকে নাম বলে আমি এক নামে চিনতে পেরে গেছিলাম হোস্টেলটা। আমি যখন গুগল ম্যাপ চেক করলাম তখন হোস্টেলটার পাশে এখন অনেক বাড়ি ফাড়ি হয়ে গেছে। তো ইভেন ওই ওই যেই এলাকায় অবস্থিত ওই হোস্টেলটা, সেই এলাকাতেও আমি গেছি অনেকবার নিজে। তো ওই তখন অনেক রাত্রেবেলা হয়ে গেছে, তখন এতটাও আলো নেই, আর প্রত্যেকটা হোস্টেলে প্রত্যেকটা ঘরে বড় বড় জানলা, টিমটিমে আলো জ্বলছে, কালারিং, একটা একটা সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে, যদিও অন্ধকার, কোনো হরর ভাইব না। কিন্তু সেই সময় ওই ফাদার কি দেখলেন, ওই অন্ধকারের মধ্যে একটা সাদা কাপড় পরা, মাথা থেকে পা অব্দি পুরো সাদা, ধবধবে সাদা কাপড় পরা কেউ একটা হেঁটে হেঁটে বিল্ডিং এর এক পার থেকে মাঠের একদম সামনে এসে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে মেন গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এবার এইটা কি করে ওই ফাদার বুঝেছিল যে মেন গেটের দিকে মুখ করে, কারণ ওনার পেছন দিকটা ফাদার দেখতে পাচ্ছিলেন, চাদরটা বা যেটা দিয়ে ঢাকা, সাদা কিছু দিয়ে ঢাকা, পেছন দিকটা উনি বুঝতে পারছিলেন। তো এইটা দেখে ওই ফাদার অনেকবার জানলা থেকে চিল্লালেন, মানে চিল্লিয়ে আওয়াজ দিলেন, এই কে ওখানে, কে এত রাতে। উনি না প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন, প্রচুর স্ট্রিক্ট। এই কে ওই রাতে এখানে, এত রাতে কে ওখানে, এক্ষুনি চলে যাও, এক্ষুনি রুমে যাও, না নাহলে কিন্তু আমি এক্ষুনি যাবো মাঠে। এত কিছু বলার পর ফাদার দেখছে ওই যে অবয়বটা যেটা ছিল ও কোনো রেসপন্স করছে না, ওই চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে পড়েছে, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, ওখান থেকে না নড়ছে না কোথায় যাচ্ছে। এবার ফাদার দেখছে এতবার বলছে কোনো রেসপন্স করছে না, ওনার মধ্যেও একটা রাগ একটা চলে এসছে। উনি কি করেছে, সেই সময় ওনার যেই বন্দুকটা ছিল, আগেকার দিনে অনেকেরা নিজের বন্দুক নিজের কাছে রাখতেন, তো সেই সময় তো সেরকমই উনি ওনার বন্দুকটা নিলেন, নিয়ে জানলা থেকে হাওয়ার দিকে একটা গুলি চালালেন, মানে উপরে আকাশে একটা গুলি চালালেন। এবার যদি কোনো বাচ্চা, যদি কোনো স্টুডেন্ট বা যদি কোনো ছাত্র হয়, তাহলে সে কি হবে, সাধারণভাবেই ওই ওই হেড ফাদার যখন ডাকলেন, আওয়াজ দিলেন, সেই ভয়তেই সে চলে যাবে, কারণ হেড ফাদার এতটাই স্ট্রিক্ট। আর রাত্রেবেলা 10টার পর যদি কাউকে বাইরে দেখতো, ওই বেতের বাড়ি মারতো তাকে, কারণ রুলস এটা, কারণ 10টার পরে কেউ বাইরে থাকতে পারবে না, সবাই যার যার রুমে, সেখানে তুমি ঘুমাও, পড়াশোনা করো, যা তোমার খুশি। এবার ওই ফাদার যখন দেখলেন যে কে রে, যে আমাকে ভয় পাচ্ছে না, আমি এতবার আওয়াজ দিচ্ছি, এই সময় ওই ফাদার গুলি চালালেন। ফাদার দেখলেন ওই গুলি চলার পরেও কোনো রেসপন্স নেই, ও ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন ফাদারের সন্দেহ হলো কোনো চোর বা ডাকাত কিছু হবে, এরকম ঢুকে চলে আসলো,
এরকম দাঁড়িয়ে পড়েছে, ভাবছে হয়তো আমি ওকে দেখতে পাচ্ছি না, এরকম কিছু একটা ফাদার ভাবলেন। ভেবে আরো কয়েকবার আওয়াজ দিলেন, অনেকবার দূর থেকে সাবধান করলেন, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো, যেই আছো ওখান থেকে সামনে ঘোরো, নাহলে চলে যাও, নাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। এই কথাগুলো বলার পর ফাদার দেখছে কোনো রেসপন্সই করছে না। তারপর ফাদার বাধ্য হয়ে বন্দুকটা ওই অবয়বের পায়ের দিকে তাক করে একটা গুলি চালালেন। গুলিটা সোজা গিয়ে ফাদার ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারলেন যে গুলিটা গিয়ে লাগলো ওই মানে ওই অবয়বের শরীর স্পর্শ করেছে গুলিটা। কারণ গুলি যদি ফাঁকা জায়গায় চালানো হয় এক রকমের আওয়াজ হয়, যদি কোনো ইটের কিছুতে লাগে তাহলে আরেক রকমের আওয়াজ হয়, যদি ঘাসের কিছুতে লাগে তাহলে আরেক রকমের আওয়াজ হয়, যদি লোহার কিছুতে লাগে তাহলে আরেক রকমের আওয়াজ, আর যদি মানুষের গায়ে লাগে, শরীর স্পর্শ করে, তাহলে অন্যরকম আওয়াজ। তো সেই রকম একটা আওয়াজ ফাদার পেলো, মানুষের শরীর স্পর্শ করার আওয়াজ। ফাদার একটু থতমত খেয়ে গেলেন নিজেও, যে গুলিটা কারণ লাগলো তখনও দাঁড়িয়ে রয়েছে। এবার ফাদার এই দেখে আর নিজেকে সামলাতে না পেরে ফাদারের উত্তেজনার বশে সেই নিচে চলে গেছে, সামনে থেকে গিয়ে দেবো যেটা কে, এতবার এত গুলি করার পরও দাঁড়িয়ে রয়েছে। ফাদার যতক্ষণে নিচে গেছেন, যতক্ষণে ওই ওনার রুম থেকে নিচে সিঁড়ি দিয়ে গিয়ে পুরো একদম ওই তোমার হোস্টেলের ব্যালকনি হয়ে দেন একদম মাঠের মধ্যে গিয়ে একদম যে মাঝ মাঠে গিয়ে দাঁড়িয়েছে, ততক্ষণে ফাদার অন্ধকারে টর্চ দিয়ে দেখছে কেউ নেই, জায়গার উপর ফাঁকা। টর্চের আলো যেই মাটিতে ফেলেছে, ঘাসের ওপর দেখছে রক্ত। তাহলে নিশ্চিত গুলিটা গায়ে লেগেছে, অন্য কোথাও লাগেনি, রক্ত পড়ে রয়েছে। এবার রক্ত যেহেতু পড়ে রয়েছে তাহলে কোনো তো ভূত তো আর হবে না, মানুষই হবে, কোনো চোর ডাকাত ফাদার হয়তো ভেবেছিল। এবার ওই রক্তের উৎস খুঁজতে খুঁজতে ফাদার দেখতে পেলো দুটো পায়ের ছাপ মেন গেটের দিকে গেছে। তখন তো ফাদার একদমই শিওর কোনো চোর বা ডাকাত। ফাদার দৌড়ে 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 ওই রক্তের স্রোত আর এবং পায়ের ছাপ পেছন করতে 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 গিয়ে পৌঁছালো হোস্টেলের একদম মেন গেটের সামনে। এবার বোঝানোর সুবিধার্থে আমি একটু জানিয়ে দিই যে ওই হোস্টেলের মেন গেটের একদম ঢুকতেই না, গেটের ভেতরে ঢুকেই একদম সামনে একটা মাদার মারিয়ার মূর্তি রয়েছে। মূর্তিটা এখনো রয়েছে, এখনো স্টিল মূর্তিটা, মানে এখনকার সময় স্টিল মূর্তিটা ওখানেই রয়েছে, মাদার মারিয়ার মূর্তি রয়েছে। উনি গিয়ে পৌঁছালেন ওই মাদার মারিয়ার মূর্তির সামনে। অন্ধকার আশপাশ, খুব একটা আলো নেই। উনি টর্চ দিয়ে ঠিক এইরকম মাদার মারিয়ার মূর্তির পেছন দিকে দাঁড়িয়ে টর্চটাকে এরকম এরকম তুলতে তুলতে উনি দেখলেন ওই রক্তের স্রোতটা মাদার মারিয়ার যে মূর্তি ছিল, ওই মূর্তিটার যে স্তম্ভটা ছিল ওই স্তম্ভের মধ্যে লেগে রয়েছে। এবার এইটা দেখে ফাদার চমকে গেছে, চমকে গিয়ে ভেবেছে হয়তো ওই ওপরে চোরটা রয়েছে বা সামনের দিকে। ফাদার টর্চটার আলোটা মাদার মারিয়ার মূর্তির দিকে ফেলতেই মাদার দেখছে মাদার মারিয়ার ঠিক পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, আর গুলিটা অন্য কোথাও লাগেনি, গুলিটা তখনও স্টিল মাদার মারিয়ার পিঠেই লেগে রয়েছে, আটকে রয়েছে গুলিটা। একটা মূর্তি তো আর অটোমেটিক মাঝ মাঠে কিভাবে আসবে? একটা মূর্তির তো আর পা নেই যে ওটা মাঝ মাঠে হেঁটে চলে আসবে। ওটা দেখে ফাদার চমকে গেছেন এবং এতটাই ভয় পেয়ে গেছেন উনি কাঁদতে শুরু করে দিয়েছেন যে মাদার, আমি ভুল করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এবার দেখছে যে রক্তটা গলগল করে বেরাচ্ছে এবং গুলির ওখানে লেগে রয়েছে তখনও। এই দেখে ফাদার আর্তনাদ করতে শুরু করে দিয়েছে, ভয় পেয়ে চেল্লামিল্লি করতে শুরু করে দিয়েছে এবং ওই একসময় করতে করতে উনি ওখানে সেন্সলেস হয়ে গেছেন। একটা কথা বলো অনির্বাণ, এই যে গুলি চালালো বা কথা বললো, হ্যাঁ, কেউ ঘুম থেকে ওঠেনি? না, তখন তো রাত হয়ে গেছে, কারণ তখন পুরো হোস্টেল উনি একটা জিনিস বুঝলে কিনা, একটা জিনিস আমি বললাম হয়তো খেয়াল করেছো, ফাদার পুরো হোস্টেল ঘুরতেন, যখন সবাই শুয়ে পড়তো কিনা সেটা উনি নিজের চোখে দেখতেন, দেখে তারপর তিনি ওনার রুমে এসে একটা গোটা সিগারেট খেতেন, দেন বই পড়তেন, তারপরে উনি শুতে যেতেন। তো ওই টাইমটাতে অনেকটা টাইমের ডিফারেন্স। এবার সেই সময় ফাদার এতটাই স্ট্রিক্ট ছিলেন যে ওনার ভয়ে সবাই শুয়ে পড়তো, ঠিক আছে, কারণ ওটা উনি একটা রুলস করে দিয়েছিলেন। তো উনি মাদার মারিয়ার মূর্তির সামনে দাঁড়িয়ে ওই ভয়ে এবার উনিও তখন না এই বিষয়টাকে মেলাতে পারছিলেন না যে একটা মূর্তি তো আর অটোমেটিক হেঁটে চলে আসতে পারবে না, বা একটা অত ভারী একটা বড় একটা মূর্তিকে তো কেউ আর চাগিয়ে ধরে এখানে রাখতে পারবে না, আর চোখের নিমিষের মধ্যে আমার ওপর থেকে নিচে আস্তে আস্তে ওই মূর্তিটাকে তো ধরে আবার কেউ ওখানে বসিয়ে দিতে পারবে না। এইটা যখন ফাদার রিয়েলাইজ করলো, তখন ফাদার কি বিশ্বাস করলো যে হয়তো এটা মাদার মারিয়াই ছিল, আমি ভুল করে ফেলেছি। তখন ফাদার প্রচন্ড আতঙ্কে ভয়ে কান্নাকাটি করতে করতে মাদার মারিয়ার কাছে ক্ষমা চাইতে থাকেন এবং একসময় তিনি অজ্ঞান হয়ে যান।
এইবার এই ঘটনাগুলো কে বলেছে? এই ঘটনাগুলো ফাদার নিজে মুখে বলেছে পরের দিন সকালবেলা, যখন তাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় ওই মাদার মারিয়ার মূর্তির পেছন দিক থেকে। পরের দিন সকালবেলা মাদার মারিয়ার মূর্তির পেছনে ফাদার অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। বাকি যারা ফাদাররা ছিলেন, বাকি যারা স্টুডেন্টরা ছিলেন, যারা গার্ড ছিলেন, তারা ওনাকে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরিয়ে ওনার রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে যখন উনি একটু কমফোর্টেবল হন, উনি এখন একটু সম্বিত ফেরেন হয়, তখন উনি সবাইকে এই ঘটনাটা বলেন যে ওনার সঙ্গে কি ঘটেছে আগের দিন রাত্রেবেলা। এই বলতে কেউই ওনার কথা বিশ্বাস করছিলেন না। বিশ্বাস না করায় উনি কি করেছিলেন, উনি বাকি সবাইদেরকে নিয়ে মাদার মূর্তির যেখানটাতে গুলিটা আগের দিন উনি দেখেছিলেন সেখানটায় গিয়ে দাঁড়ায়, এক্স্যাক্ট ওই জায়গাটার নিচে। জায়গাটায় গিয়ে উনি যখন সবাইকে মূর্তির দিকে তাকাতে বলেছেন, সবাই মূর্তিটা দেখছে, সবাই দেখছে মূর্তির পিঠে একটা গর্ত মতো, মানে দেখে মনে হবে যে হয়তো ওর মধ্যে গুলি লেগেছে। এবার পাথরের জিনিসে গুলি লাগলে কি হয়, একটা গর্ত টাইপের হয়ে যায়, গর্ত টাইপের রয়েছে, কিন্তু ওখানে না আছে কোনো রক্তের চিহ্ন, না আছে কোনো গুলির। এইটা দেখে ওই ফাদার প্রচন্ড শোকাহত হয়ে পড়েন এবং ওখানেও স্টিল উনি কাঁদতে শুরু করে দেন। উনি মনে মনে একটা ভাবতে শুরু করেন যে উনি অনেক বড় একটা পাপ করে। এবার যেহেতু উনি খ্রিশ্চান ধর্ম থেকে বিলং করতেন, ওনার কাছে এটা অনেক বড় পাপ একটা, কারণ উনি ওনার ভগবানকে গুলি করেছেন ওনার মতে। সবাই ওই ফাটা দাগটা দেখতে পেয়েছে, কিন্তু গুলিটা যেহেতু কেউ দেখতে পায়নি, রক্তে যেহেতু কেউ দেখতে পায়নি, সবাই কি ভেবেছে হয়তো ওই ফাটা দাগটা কোনোভাবে হয়েছে বা কোনো কিছুতে বাড়ি লেগে বা কোনো সময় কোনো বাচ্চা কাচ্চা খেলতে বা কিছু একটাতে হয়েছে। তো কেউ ওনার কথায় বিশ্বাস করলেন না, উনি রুমে চলে আসলেন। তো এরপর থেকে যত দিন যেতে থাকে উনি না হ্যালুসিনেট করতে শুরু করেন। বিভিন্ন জায়গায় মাদার মারিয়াকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মাদার মারিয়া ওনার স্বপ্নে আসছেন, বলছেন যে তুমি অনেক বড় পাপ করে ফেলেছো, তুমি ঠিক করোনি। বিভিন্নভাবে উনি হ্যালুসিনেট হতে থাকেন, যার জন্য একটা সময় গিয়ে উনি মেন্টালি প্রচন্ড সিক হয়ে পড়েন। ইভেন একটা সময় আরো কিছু বছর পর গিয়ে ওই ফাদার যিনি ছিলেন, উনি হেড ফাদার থেকে ওনার অবস্থা এতটাই শোচনীয়, এতটাই খারাপ হয়ে গেল, উনি লাইক পাগলের ছেলে, উনি উন্মাদের মতো ওই হোস্টেলেই ঘুরে বেড়াতো। সেই সময় যদিও ফাদার অন্য একজন হয়ে গিয়েছেন, হেড ফাদার। তো সেই সময় না উনি হোস্টেলেই থাকতেন। তো ওনার সেই সময় উনি মানসিকভাবে এতটাই সিক হয়ে পড়েছিলেন, ওনার খাওয়া দাওয়া, কাপড় চোপড়, থাকার ধরন সবকিছু চেঞ্জ হয়ে গেছিল। তো একটা সময় গিয়ে ওনাকে নাকি এরপর থেকে কেউ আর খুঁজেই পায়নি। হঠাৎ ওনাকে আর কেউ খুঁজেই পায়নি। উনি যে মারা গেছেন ওটারও কোনো না আছে প্রুফ, উনি কোথায় রয়েছেন সেটারও কোনো প্রুফ নেই। বর্তমানে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন তো উনি হয়তো আর বেঁচে নেই। যিনি ঘটনাটা পাঠিয়েছিলেন উনি ম্যারিড একজন। তো উনি ওনার রিসেন্টলি যখন ঘটনাটা পাঠিয়েছিলেন তার কয়েক মাস আগে ওই হোস্টেলে উনি গিয়েছিলেন, যেহেতু উনি হোস্টেল থেকেই বিলং করেন। কারণ ওই হোস্টেলটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা অনাথ বাচ্চা হয় না, যাদের প্যারেন্টস থাকে না, তাদের জন্য হোস্টেলটা। তো ওই হোস্টেলে উনি গিয়েছিলেন। তো সেখানেও গিয়ে উনি যখন জিজ্ঞেস করেছিলেন যে এই ফাদারের সম্বন্ধে কি হলো, যারা নতুন তারা তো চিনতে পারেননি, এবং যারা পুরনো একটু ছিলেন, যেমন দারোয়ান, তারপরে স্টাফ যারা পুরনো ছিলেন, তারা কি কয়েকজনের কাছ থেকে খবর পেয়েছেন যে ওই ফাদার যেই গেছিল এখনো তার কোনো খোঁজ নেই। মানে এটা আমি কোনো ভূতের গল্প আমি বলবো না, মানে বা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ এন্টিটি আমি বলবো না, বা কোনো পজিটিভ এন্টিটির দিকে আমি বলবো না এটা রয়েছে। মানে এটা খুবই এটা অবাক করে দেওয়ার। আর এটার না কোনো মানে দেখবে সব ঘটনা দেখবে একটা এন্ডে গিয়ে একটা প্রমাণ পাওয়া যায় যে কি জন্য ঘটলো বা কি জন্য হলো। এতক্ষণ যে ঘটনাগুলো জানিয়েছিলাম আমি বিভিন্ন কারণ কিন্তু লজিক কিন্তু আমি দিতে পারছিলাম, কিন্তু এই ঘটনাটা না কোনো লজিক আমার কাছে নেই। মানে আমি নিজে সাজাতে পারছি না যে এই লজিকের জন্য এটা হতে পারে, যার জন্য এই ঘটনা যে প্যারানর্মাল, যে ভৌতিক ঘটনা, সেটা কিন্তু আমি একদমই বলবো না। এটা একটা অবাক করে দেওয়ার মতো ঘটনা, এবং আমি যার জন্য শুরুতেই বললাম ঘটনাটা কিন্তু অনেকটা মুভির মতো লাগবে শুনতে। নেক্সট আমরা কি শুনতে চলেছি? তো এইটা ছিল প্রথম মিশনারি হোস্টেলটার ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা মানে খুবই মর্মান্তিক একটা পরিণতির পর্যায়ে নিয়ে গেছিল ঘটনাটা। মানে ঘটনাটা শুনলে না মনটা খারাপ করে যাবে, কারণ ভৌতিক ঘটনা অনেক সময় না মজার হয় না। অনেক ভৌতিক ঘটনা অনেক সময় খুব কষ্টদায়ক হয়, একটু মজার হয় না। ইভেন সেটা যখন ঘটে যায় কারোর লাইফে, তখন সেটা একটা খুব বড় একটা ধাক্কা বা খুব বড় একটা মেমোরিজ হয়ে থেকে যায়, আর খুব বাজে একটা মেমোরিজ থেকে যায়।
ঘটনাটা হচ্ছে, আমার একজন সাবস্ক্রাইবার, আমার ডেইলি লিসেনার, উনি আমার ঘটনাগুলো শোনেন এবং আমার ঘটনা উনি পাঠিয়েছেন। ঘটনাটা বাংলাদেশের নওগাঁ জেলার একটা ঘটনা, ওখানে একটা স্কুলের ঘটনা। তখন ওই যে যে পাঠিয়েছে ওর নাম হচ্ছে উর্মি। উর্মি সারনেমটা মনে করতে পারছি না, উর্মি ওর নাম ছিল। তো উর্মি আমাকে ঘটনাটা পাঠিয়েছিল। ঘটনাটা যখন ঘটে তখন ও ক্লাস 5-এ পড়ে, ওই স্কুলেই পড়ে, নওগাঁ জেলার একটা স্কুল। তো ওই স্কুলে না, মানে আমাদের এখানে তো খুব একটা হয় বলে আমি জানি না। ও বলছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার স্কুলে পরীক্ষা চলছিল, মানে ওর স্কুলে তখন পরীক্ষা চলছে। সেই সময় ওর যেহেতু স্কুলে পরীক্ষা চলছে তাই তো স্কুল ছুটি। এবার সেই সময় ওই স্কুলের একজন টিচার ওই স্কুলেই ওদেরকে প্রাইভেট টিউশন পড়াতো, ঠিক আছে? তো ও পড়তে যেত এবং ওর পাশের বাড়িতে একটা বোন ওই স্কুলে যেহেতু পড়তো, ওই টিচারের কাছে টিউশন পড়তে ওদের সঙ্গেই যেত। ওরা প্রায় 6-7 জন ওই টিচারের কাছে টিউশন পড়তো। ওদের ক্লাস শুরু হতো হচ্ছে সকাল 7টা থেকে, চলতো হচ্ছে ওই দুপুর 1টা পর্যন্ত। তো ওই সময়ের মধ্যেই ওই টিচারও ক্লাস করাতো। তো ওরা একদিন ক্লাসে গেছে, একদিন না মানে ওরা ক্লাস করছে, এর মাঝখানে হঠাৎ একদিন ওরা ক্লাসে গিয়ে ওদের মানে উর্মি যে আছে আর ওর বোন যে আছে, ওর মানে দুজনেরই একসঙ্গে ক্লাস চলাকালীন টয়লেট পেয়ে, বাথরুম ইউজ করার হয় ওদের। ওদের বাথরুমটা ছিল হচ্ছে দোতলায়। আর একটু বোঝার সুবিধার্থে বলে দিই, ওদের স্কুলটা ছিল 4 তলা, যার মধ্যে 2টো ফ্লোর একদম পুরোপুরি অ্যাক্সেস হতো। থার্ড ফ্লোরটা কিছু কিছু জায়গায় অ্যাক্সেস হতো, কিছু কিছু জায়গায় অ্যাক্সেস হতো না। আর ফোর্থ ফ্লোরটা একদমই অ্যাক্সেস করার রাইট কারোর ছিল না। স্কুলের নামটা আমাকে বলেনি যদিও। আহ, এবার ওদের দুজনের বাথরুম ইউজ করার হয়। ওদের টিচারকে বলে যে টিচার, স্যার বাথরুমে যাব বলে উর্মি আর ওই ওর বোনটা বাথরুমে যায় দোতলায়। বাকি সেই সময় ওদের ক্লাস চলছিল, বাকি স্টুডেন্টরা ক্লাসও করছিল। এইবার বাথরুমে, বাথরুমের একটু বর্ণনাটা দিয়ে দিই, না না বোঝাতে পারবো না। বাথরুমটা হচ্ছে আমাদের যেরকম স্কুলের বাথরুম হয় না, একটা বড় রুমের মধ্যে অনেকগুলো ছোট 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 বাথরুম। তো সেরকমই যেহেতু লেডিস বাথরুম, লেডিস স্কুল, মানে ছেলেরা না নেই, মেয়েদের শুধু স্কুল, তাই ওই বাথরুমটা শুধু মেয়েদের জন্যই, বাথরুমটা। তো একটা বড় ঘর, বড় ঘরের ভেতরে ঢুকলে দুটো ছোট ছোট ঘর, এবার সেই দুটোই হচ্ছে মেন বাথরুম। মানে বাথরুমে যেতে গেলে বড় ঘরটার দরজা খুলে ঢুকতে হবে, দেন ছোট দুটো বাথরুমে যে যেটাতে যান। তো উর্মিও সেরকম বাথরুমে গেছে এবং ওর সঙ্গে যে বোনটা ছিল সেই বোনটাও যেহেতু ওর সঙ্গে গেছিল, বোনটাও গেছে বাথরুমে। উর্মি বাথরুমে গেছে এবং ওর বোনকে বলে যে তুই, বোনটাকে বলে তুই একটা কাজ কর, তুই দাঁড়া একটু পাহারাতে, দরজা বন্ধ করতে হবে না। এইবার ওই বড় রুমটার মধ্যে ওই বাচ্চা মেয়েটা পায়চারি করছে, হাঁটাচলা করছে, আর উর্মি বাথরুমের ভেতরে। হঠাৎ করে উর্মি একটা দুম করে একটা আওয়াজ শুনতে পেল, আর ওই বাচ্চা মেয়েটা আর আর শুনতে পেল ওই বাচ্চা বোনটা, ও হঠাৎ করে চেল্লাতে শুরু করে দিল, কে কে এখানে, কে এখানে, কে করলো এটা। এবার এটা যেই বলেছে তখন উর্মি হুড়তুড় করে বাইরে বেরিয়ে এসে দেখছে যে বড় রুমের দরজাটা বন্ধ। ওর বোন বলছে আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ করে কেউ দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে। তো উর্মি বলছে হট, কোনো হাওয়াতে হয়তো বন্ধ হয়ে গেছে। এই বলে উর্মি গিয়ে দরজাটা যেই ধরেছে দেখলো দরজাটা তো খোলাই রয়েছে, জাস্ট ভেজে গেছে, মানে দরজাটা জাস্ট কেউ ভেজিয়ে দিয়েছে মনে হলো। তো বোনটা তো তো বাচ্চা মেয়ে, ও স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে কিছু দেখতে না পেয়ে। এবার উর্মি কি করেছে ওই সময়, একটু এদিক ওদিক উকি মেরে দেখলো কেউ নেই। দোতলায় ওদের ছাদ রয়েছে, তো দোতলা ছাদে গিয়ে দেখলো যে ছাদেও কেউ নেই। তো এবার তখন উর্মি পুরোপুরি শিওর হয়ে গেছে যে হয়তো হাওয়া লেগেই বন্ধ হয়েছে। এইবার তাও একটা ওর মধ্যে না, তাও একটা জিজ্ঞাসা প্রশ্ন একটা ওর মধ্যে ঘুরছিল ওর মাথায়, যে বাথরুমের ভেতরে তো জানলা খুব একটা, মানে দরজার উল্টো দিকে তো জানলা নেই যে হাওয়াটা দেবে দরজাটা বন্ধ হয়ে যাবে। দুপাশে দুটো জানলা রয়েছে, সেখান থেকে যদি হাওয়া দেয় তাহলে এইরকম দুটো দরজাটা বন্ধ হতে পারে, বা হতেও পারে। মানে উর্মির মধ্যেই প্রশ্নগুলো তখন ঘুরছে। ও নিচে এসছে, নিচে এসে ক্লাস চলছে, ক্লাস চলাকালীন ওর টিচারকে এবং বাকি স্টুডেন্টদের জিজ্ঞেস করে যে কে রে তোরা কেউ উপরে গিয়েছিলি টয়লেটে। তো বাকি স্টুডেন্টদের সঙ্গে টিচারও বলে যে না তোমরা তো দুজনেই গেলে, আর তো কেউ যায়নি তোমাদের পর। তো উর্মি, সেই সময় উর্মির সঙ্গে যে বাচ্চা মেয়েটি ছিল ওই মেয়েটি বলতে যাচ্ছিল যে ওদের সঙ্গে কি হলো, কিন্তু উর্মি ওই বাচ্চা মেয়েটির হাতটা ধরে চুপ করিয়ে দিল, কিছু বলতে দিল না। ঠিক আছে, পরের দিন আবার
উর্মি বাথরুমে যায়, কিন্তু এইবার ওই বাচ্চা মেয়েটা যায় না, উর্মির এবার বাথরুম ইউজ করা হয়, উর্মি একাই যায়। আর যাওয়ার সময় ভাবে যে যদি আজকেও এরকম হয় তাহলে দেখবো নিশ্চয়ই কেউ হয়তো এরকম বদমাশি করছে। তো উর্মি বাথরুমে যায়, বাথরুম ইউজ করে, উর্মি নিজে গিয়ে ওই বড় ঘরের দরজাটা বন্ধ করে দেয়, দেন বাথরুমের দরজা বন্ধ করে বাথরুম ইউজ করে এসে বড় ঘরের দরজাটা খুলে বড় ঘরের মধ্যে কিছুটা পায়চারি করছিল, জানলার সামনে জানলা ফানলাগুলো দেখছিল। পায়চারি করতে করতে উর্মি হঠাৎ করে দেখলো দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। একা একাই উর্মি দেখলো দরজাটা বন্ধ হয়ে গেল, দুম করে একটা আওয়াজ করে। উর্মি তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ও চিল্লে বাইরে এসছে, দরজার সামনে গিয়েই দরজাটা ধরে ঝাঁকাচ্ছে, সে দেখছে দরজাটা খুলছে না। তখন উনি বাথরুমে একা, ও ভয় পেয়ে গিয়ে যখনই দরজাটা ঝাঁকাচ্ছে দেখছে দরজাটা খুলছে না, দরজাটা আটকে গেছে, শক্ত হয়ে আটকে রয়েছে, যেন কেউ বাইরে থেকে দরজাটাকে লক করে দিয়েছে। দরজাটা যতই নাড়াচ্ছে ততই খুলছে না। একটা সময় গিয়ে নাড়াতে কি হয়ে দরজাটা খুলে গেল। ওইটা দেখে অবাক হয়ে গেল। ও সঙ্গে দৌড়ে ওই রুমটা থেকে বেরিয়ে সঙ্গে দৌড়ে ছাদ পুরো সেকেন্ড ফ্লোর তন্ন করে খুঁজলো, কোথাও কেউ নেই। এবার স্কুল যেহেতু ছুটি, ফাঁকা তো স্বাভাবিক থাকবে, তো ও পুরো সেকেন্ড ফ্লোর খুঁজলো, সেকেন্ড ফ্লোরের যে ছাদ ছিল সেই ছাদটাও খুঁজলো, খুঁজে ও কিচ্ছু পেল না। নিচে আসলো, নিচে এসে সবাইকে জিজ্ঞেস করলো, বাকি স্টুডেন্টদের জিজ্ঞেস করলো যে কি রে তোরা কেউ গেছিলি ওপরে? এবার সেই সময় না সবাই বলছে যে না তুই তো একাই গেছিলি। এবারে বোনটাও ইভেন যে আগের দিন গেছিল সেই বোনটাও বলছে না উর্মিদি তুমি তো একাই গিয়েছিলে, আর তো কেউ যায়নি। এবার এই কথাটা শুনে না উর্মির মনে একটা খটকা লাগলো, যে তাহলে কি কেউ ইচ্ছা করে আমার সঙ্গে শয়তানি করছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমি পরের দিন যখন স্কুলে আসবো এই 1টা নাগাদই আমি নিচে যাব, 1টা নাগাদই আমি নিজে যাব। এবার নিজে যাব, টয়লেটও মানে বাথরুমে ইউজ করব, আর দেখবো যে এটা কেউ ইচ্ছা করে শয়তানি করছে কিনা আমাকে ভয় দেখানোর জন্য, বা করে কেউ লুকিয়ে পড়ছে কিনা সঙ্গে। এবার প্রথম দিনও তো দরজাটা বন্ধ হয়ে গেছিল, সঙ্গে খুলছিল না। এবার ওই সেকেন্ডের মধ্যে কেউ দরজাটা বন্ধ করে দিয়ে পালিয়ে যেতে পারে। সেকেন্ড দিনও সেম হয়েছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়ে সঙ্গে খুলছিল না, ততক্ষণেও কেউ লক করে পালিয়ে চলে যেতে পারে। তো ওই দিনকে উর্মি বাড়ি আসলো, বাড়ি এসে ভাবলো যে পরের দিনকে আমি একা এবার পুরো ইন্টেনশন নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো যে কেউ এটা ইচ্ছা করে করছে কিনা। ওপরে গেছে উর্মি, সেকেন্ড দিন স্কুল চলছিল, টিউশন পড়া চলছিল, ওরা মাঝখানেও গেছে উপরে গিয়েও বাথরুম ইউজ করলো, বাথরুম ইউজ করে দরজাটা না ওই দিনকার বন্ধ হলো না। দরজাটা ওই দিন খোলাই ছিল, দরজাটা আর বন্ধ হলো না। এইবার উর্মি শিওর হয়ে গিয়েছিল যে এটা হয়তো কেউ ইচ্ছা করেই করছে। তো উর্মি তখন দোতলায় ব্যালকনি একটু ঘুরছিল ফিরছিল, ঘুরে ফিরে ও যখন সিঁড়ি থেকে নামছে ও অনুভব করছে ও নামছে, ওর সঙ্গে আরো কেউ একটা পায়ে মানে ওই সেম তালে মানে সেম ভাবে সিঁড়ি থেকে ওর পেছন কেউ একটা নামছে। এবার এইটা যেই উর্মি অনুভব করলো, উর্মির তখন গায়ে কাটা দিয়ে দিল। উর্মি পেছনে ঘুরলো, দেখলো কেউ নেই, কিন্তু ওই পায়ের হাঁটার আওয়াজটা ও স্পষ্ট পেলো। দুটো পায়ের আওয়াজ হাঁটা দুটো হবে, 4টে পায়ে হাঁটা একসঙ্গে হাঁটার আওয়াজ বোঝা যায়, পেছনে কেউ থাকলো, পেছনে কেউ হাঁটছে বোঝা যায়। তো ও পেছনে তাকাতে দেখলো কেউ নেই। এবার উর্মির ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ও কি করেছে, ও আবার দোতলায় গেছে, দোতলায় গিয়ে দোতলার ছাদ ফাদ চেক করলো, কেউ নেই। এইবার যখন ও নিচে নেমে আসছে হঠাৎ কি দেখলো, ওর সামনে থেকে একটা কালো ছায়া খুব স্পিডে মানে খুব জোরে খুব গতিতে ওর চোখের সামনে থেকে নিমিষের মধ্যে 3 তলা চলে গেল। এটা পুরো স্পষ্ট দেখলো। এই দেখে তো ও ভয়ে ওর হয়ে গেছে, ও দৌড়ে নিচে আসতে গেছে। সেই সময় কি দেখছে, একটা মেয়ে যার চুলগুলো খোলা, চোখ থেকে রক্ত পড়ছে, একটা মেয়ে, ও সিঁড়ি দেখবে এই নেমে আবার এরকম নামতে হয় না, ওই ঠিক এই জায়গাটায় ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, প্লেন জায়গাটা যেখানে। এবার ও তো নামছিল তোমার দোতলা থেকে, কয়েকটা সিঁড়ির ধাপ নামাতেই ও ওই যে দেখেছে, প্রচন্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিল্লিয়ে উঠে কোনো রকম চোখ বন্ধ করে তাড়াহুড়ো করে নেমে গেছে। এবার যখন ও নিচে নামছে তখনও স্পষ্ট ফিল করছে ওর পেছনে কেউ নামছে, আর ওর কাঁধে ও ফিল করছে গরম নিঃশ্বাস পড়ছে, মানে ঠিক ওর একদম ঠিক পেছনে কেউ রয়েছে, ঠিক একদম পেছনেই কেউ রয়েছে, 1 হাত ডিস্টেন্সেও না, যার জন্য কোনো একটা কিছুর গরম নিঃশ্বাস ওর কাঁধে পড়ছে।
এবার এত কিছু দেখার পরও প্রচন্ড ঘাবড়ে গিয়ে নিচে চলে এসেছে, নিচে গিয়ে সবাইকে বলছে, কেউ বিশ্বাস করছে না, টিচারকে বলছে, টিচারও বিশ্বাস করছে না। স্বাভাবিক। এবার এতদিন কেউ কেউ কিছু দেখেনি, কেউ কিছু ফিল করেনি। এবার কি করেছে, উর্মি বাড়ি চলে এসেছে। এবার বাড়ি এসে ওর বাকি যারা যারা টিউশন পড়তো সবাইকে বলেছে, কেউ তো বিশ্বাস করছে না। এবার অনেক বলার পর উর্মির যে বন্ধুগুলো ছিল ওরা এবার কি বলছে, তুই হয়তো ভুল দেখেছিস, তোর মনের ভুল হয়তো, ওই কারণ ওই অত কিছু পায়ের ধাপ পেয়েছিস, মানে পায়ের ধাপের আওয়াজ পেয়েছিস, দেন ওই ছাওয়া একটা দেখতে পেয়েছিস কিছু, ওই ওই ভুল চিন্তা ভাবনাতেই হয়তো তুই সামনেও কিছু একটা ভুল অবয়ব দেখে নিয়েছিস, যেটা হয়তো কোনো অস্তিত্ব নেই। ওই বললাম না, ছাড়া ছাড়া চুল, দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়ে হয়তো রক্ত পড়ছে, নোংরা, বিচ্ছিরি দেখতে, ভয়ঙ্কর মুখ। তো হয়তো এরকম ভুলবশতই কিছু ও হ্যালুসিনেট করে ফেলেছে। তো এবার যেহেতু উর্মি একদম নিজের ভেতর থেকে বলছে, না আমি সত্যি দেখেছি, আমি এগুলো সত্যি ফিল করেছি, আমি সত্যি অনুভব করেছি, এই এই এত কিছু বলাতে ওর বন্ধুগুলো এবার ঠিক করলো যে উর্মির সঙ্গে যাবে পরের দিন স্কুল ছুটির পর দুপুরবেলা, উর্মির সঙ্গে যাবে ওপরে গিয়ে পুরো ফ্লোরটা, সেকেন্ড ফ্লোর চেক করবে, এমনকি থার্ড ফ্লোরটাও চেক করবে, যেখানে যেখানে অ্যাক্সেস নেই সেখানে সেখানে ওরা চেক করবে। এবার ওরা 6 জন গেছে, মানে ওই বাচ্চা বোনটিও তখন সঙ্গেই ছিল ওদের, ঠিক আছে, ওরা 6 জন গেছে ওপরে। 6 জন গিয়ে সুন্দর, ওরা মানে সুন্দর বলতে 6 জন গিয়ে ওরা ঘুরছে, পুরো দোতলা খুঁজলো, কেউ নেই। এবার যখন 3 তলায় যেতে যাবে তখন না ওরা আলাদা হয়ে গেছে, মানে একজন বলছে যে আমি ছাদ খুঁজছি 3 তলার, একজন বলছে যে ওইদিকে খুঁজছি, একজন বলছে আমি দোতলাটা আরো ভালো করে খুঁজছি, যদি কেউ 3 তলা থেকে নেমে আসে দোতলায়, আমি যার যার জন্য দোতলা খুঁজছি, আর একজন কেউ বলছে আমি একদম টপে ছাদ খুঁজতে যাচ্ছি। তো এরকম সবাই ডিভাইড হয়ে, সবাই সবার মতো খুঁজছে। আর এই বোনটা তখনও উর্মির সঙ্গে ছিল, যেহেতু বোনটা উর্মির বাড়ির পাশে থাকতো, উর্মিকেই ভালো করে চেনে, আর কাউকে খুব একটা ভালো করে চেনে না। তো এবার ওরা পুরো স্কুলটা মোটামুটি 4th ফ্লোরটা বাদ দিয়ে, এবার যেহেতু 4 তলাটা একদমই অ্যাক্সেস বন্ধ ছিল, যার জন্য যে ফিক্স করেছিল 4 তলা গিয়ে খুঁজবে, সে ছেড়ে দিয়েছে, সে আর খুঁজবে না বলেছে। তো সে বাকি জনদের সঙ্গে 3 তলা দোতলার মধ্যেই ঘোরাফেরা করছে। হঠাৎ করে উর্মি একটা আওয়াজ পেল। আওয়াজটা কিরকম, যেন ধূপ করে কিছু একটা পড়ে গেল নিচে, এরকম একটা আওয়াজ। এই আওয়াজটা পেতেই না সবাই যেন একটা ঘোরে ফিরলো, আরে এই আওয়াজটা কোত্থেকে হলো, মানে সবাই যেন একটা ঘোরের মধ্যে সারা ফ্লোর খুঁজছিল, এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে, মানে কিন্তু আলটিমেট ওরা কি খুঁজছে সেটা ওদের মাথা থেকে বেরিয়ে গেছে। ওরা যে ধপ করে পড়ে যাওয়ার আওয়াজটা পেলো তখনই ওদের সম্বিত ফিরলো, আরে আমি তো খুঁজতে এসেছিলাম যে এখানে আদৌ কেউ আছে কিনা, আওয়াজটা কিসের হলো। এই আওয়াজটার উৎস খুঁজতে যখন উর্মি যখন দোতলা থেকে যখন এরকম ঝুঁকে দেখলো নিচের দিকে, দেখছে ওদের ওই 6 জনের মধ্যে, ওদের মধ্যেই একটা বন্ধু নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, পুরো ওর মানে মাথা ফাথা ফেটে, হাত কেটে ছিঁড়ে পুরো রক্তাক্ত অবস্থায় স্কুলের নিচে পড়ে রয়েছে। ওই দেখে খুঁজতে গেছিল, ওদের 6 জনের মধ্যে যেই বন্ধুটা বলেছিল 4 তলায় খুঁজতে যাবে, সেই বন্ধুরা তো দোতলা 3 তলার মধ্যে ঘুরছিল, 3 তলায় গেছিল, 3 তলা থেকে কোনোভাবে পড়ে গেছে। এবার কিভাবে পড়ে গেছে কেউ জানে না, যারা ওখানে উপস্থিত ছিল, মানে উর্মিরা তো খুঁজছিল। আমি এক্ষুনি একটা কথা বললাম না যে ওরা খুঁজতে খুঁজতে অন্য একটা ঘরে চলে গেছিল, ওরা ঠিক কি খুঁজছে, কিসের উৎস খুঁজছে সেটাই ওদের মাথা থেকে বেরিয়ে গেছিল। ওই আওয়াজটাতে ওদের সম্বিত ফিরেছে, ধূপ করে পড়ে যাওয়ার আওয়াজটাতে। ওরা যে দেখলো পুরো রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওদের বন্ধুটা পড়ে গেছে, ওরা হুড়িয়ে তড়বড় করে নিচে এসছে। নিচে এসে এবার সেই সময় ওদের দারোয়ান ছিল স্কুলে, প্লাস ওদের টিচাররাও ছিল কয়েকজন। দারোয়ান বাকি সব রুম টুম গুলো বন্ধ করছিল, কারণ ছুটি হয়ে গেছে, ক্লাস শেষ। এবার ওই টিচারও তখন সেই সময় ছিল। এবার ওই আওয়াজটা পাওয়াতে সবাই চলে এসছে ওখানে, সবাই চলে এসে দেখছো এরকম পড়ে রয়েছে। এবার পরীক্ষা করা হলো, মানে নাকে যেরকম আমরা দেখি সেরকম নাকের তলায় হাত দিয়ে দেখা হলো যে ও আর নেই, মানে জীবিত নেই। তো এবার কি করবে, সবাই তো মানে ভয়ে সবারই অর্ধেক হয়ে গেছে, ভয়ে কেউ বুঝতে পারছে না, বুঝে উঠতে পারছে না যে কি হলো। এবার ওরা তো সবাই খুঁজতে গেছিল, সবাই একসঙ্গে গেছিল, কারোর কিছু হলো না, ওরই এরকম হঠাৎ করে পড়ে মারা গেল। এবার পড়ারও তো কথা না, কারণ এতটা করে ওদের বুক অব্দি পাঁচিল দেওয়া। এবার ক্লাস 5-এর একটা বাচ্চা, 5-6-এর একটা বাচ্চা, ও আর কতটাই লম্বা হবে যে উল্টে পড়ে যাবে। আর এটা পড়ার একটা ভয়ও তো আছে। হ্যাঁ, এবার কেউ তো আর ইচ্ছা করে ঝাঁপ দেবে না রে বাবা, কেউ যদি ধাক্কা মেরে ফেলে সেটা আলাদা ব্যাপার, ধাক্কা মেরে ওদের 6 জনের মধ্যে কে ফেলবে যখন সবাই বন্ধু। এটা কি সবাই পড়ে থাকলো এটা। এবার বলছি, এবার হেড মিস এবার কি করবে, সেই সময় ওই দারোয়ান বা যেই স্যারগুলো ছিল সবাই মিলে ওই স্কুলের হেড
স্যারকে ফোন দিল, হেড টিচার আসলো, দেন ওদের সব মানে যেই বাচ্চাটা ছিল ওর বাড়ির লোককে খবর দেওয়া হলো, সবাই আসলো, সবাই কান্নায় ভেঙে পড়েছিল। এরপর কি হলো, কিভাবে এটা হলো, এটার কারণটা জানার আগেই উর্মিকে ওর বাড়ির লোক ওই স্কুল ছাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, তার কারণ হচ্ছে ওই হেড মিস্ট্রেস, যে বলে হেড টিচার, উনি কি বলেছিলেন যে 4th ফ্লোরে এমন কিছু একটা রয়েছে যার জন্য 4th ফ্লোরে কেউ যেত না। ও হয়তো ভুল করে কোনোভাবে 4th ফ্লোরে চলে গেছিল 3rd আর 2nd খুঁজতে। তো কিভাবে পড়েছে, কি বৃত্তান্ত, এবার ও যেহেতু মারা গেছে তার জন্য কিচ্ছু জানা যায়নি, কারণ ও 4th ফ্লোরে একাই গিয়েছিল, বাকি সবাই 3rd আর 2nd ফ্লোরের মধ্যে ঘোরাফেরা করছিল। তো কিভাবে পড়ে গিয়েছে, কেউ কি ধাক্কা দিয়ে ফেলেছে না কিছু, একটা ভয় পেয়ে, হতেও পারে যেই মেয়েটাকে উর্মি দেখেছিল সেই মেয়েটাই হয়তো ওকে ধাক্কা দিয়ে ফেলেছে, বা আচমকা হয়তো সেই মেয়েটাই ওর সামনে দাঁড়িয়ে পড়েছিল, যার জন্য পেছাতে গিয়ে বা পালাতে গিয়ে ও বুঝতে পারেনি, পড়ে গেছে কোনোভাবে। তো এইসবের পর যেই স্টুডেন্টরা বাকি যারা ছিল সবাই, মানে একটা বাজে একটা জিনিস সিচুয়েশন হয়ে গেছিলো বলে উর্মি বাড়ির লোক উর্মিকে ওই স্কুল ছাড়িয়ে দিয়েছিল, বাকি ওদের মধ্যে কয়েকজন বন্ধুর বাড়ির লোক কয়েকজন বন্ধু স্কুল চেঞ্জ করে দিয়েছিল। তো স্কুলটা এখনো আছে কিনা আমার কাছে কোনো খবর নেই। আমি উর্মিকে বলেছি যে ওই স্কুলের এই ঘটনাটা যখন ঘটেছে তাহলে নিশ্চয়ই হয়তো আগে কোনো ঘটনা রয়েছে আরো এরকম, বা এখন হয়তো কিছু হয়েছে ওর স্কুল ছেড়ে দেওয়ার পর, সেগুলো যদি ওরকম কোনো ঘটনা পায় তাহলে অবশ্যই আমাকে জানাতে। তো উনি বলেছে আমাকে জানাবে, খোঁজ খবর করছেও। তো এই ছিল হচ্ছে একটা খুবই মানে ঘটনাটা না, মানে খুবই একটা মিস্ট্রিয়াস একটা ঘটনা, মানে কেন হলো, কিভাবে হলো, কি জন্য হলো, কিছুই বোঝা গেল না, জাস্ট কয়েক মারা গেল জল জ্যান্ত। ঘটনাটা যখন আমার কাছে এসেছিলাম পড়ে খুবই খারাপ লেগেছিল, আর আমি উর্মিকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে আমার মনে হয় তোমাদের ওখানে না গেলে হয়তো ভালো হতো সেকেন্ড টাইম খুঁজতে, তুমি দেখেছিলে, তুমি মেনে নিতে হয়তো কিছু আছে, বাকিদেরকে নিয়ে নাই যেতে পারতে, তাহলে হয়তো ও বেঁচে যেতে আছে। তো ওদের মধ্যে কি হয়েছিল কথাবার্তা তো সেটা তো ওরাই জানে। এই ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম ঘটনা, যেটা বললাম নওগাঁ থেকে এসছে আমার কাছে, যেটা আছে সেটা না তোমাদেরকে পুরো চমকে দেবে, পুরো চমকে দেবে অডিয়েন্সকেও, যারা এই সময় দেখছে তাদেরকেও চমকে দেবে, মানে তোমরা তো শুনছো, হঠাৎ করে চমকে উঠবে ঘটনাটা শুনে, এইটা কিভাবে হতে পারে, শোনাও। আচ্ছা, তো 3 নম্বর যে ঘটনাটা বলতে চলেছি, ঘটনাটা হচ্ছে, এটাও কি বাংলাদেশের ঘটনা। এটা ঠিক আছে। এই ঘটনাটা বাংলাদেশের গাজীপুর বা এইরকম কোনো একটা জেলার ঘটনা, আমি ঠিক জায়গাটা না ঠিক মনে করতে পারছি না। তো যিনি পাঠিয়েছেন তার সঙ্গে ঘটেনি, তার পাশের বাড়িতে দম্পতি থাকতো একজন, তাদের সঙ্গে ঘটেছে। মানে খুব অবাক করা একটা কাণ্ড ঘটেছে, মানে এটা ভয় পাবে না কি করবে তোমার বুঝতে পারবে না ঠিক। জিনিসটা হচ্ছে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার পাশে যে দম্পতি থাকতেন, ওনারা ম্যারিড দম্পতি বলে, তো যে দম্পতি থাকতেন ওনার হাজবেন্ডের একটি দোকান ছিল, এবার দোকান বলতে লুঙ্গি জামা কাপড়ের দোকান, দোকানটা ছিল বাজারে। তো প্রত্যেক দিন সকালবেলা উনি দোকানে যেতেন, দুপুরবেলা বাড়িতে আসতেন, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার দোকানে বেরিয়ে যেতেন, আবার রাত্রেবেলা করে বাড়ি ফিরতেন। বাড়িতে ফিরতে ফিরতে ওনার রোজ দিন ওই রাত তোমার 9টা ফটা বেঁচে যেত, কারণ দোকান বন্ধ করতে আস্তে আস্তে, এবার বাজারের দোকান যেহেতু। তো এবার এরকমই একদিন তোমার ওই যে দম্পতি মানে যিনি ছিলেন ওদের 2টো বাচ্চা ছিল, ঠিক আছে, 2টো বাচ্চা কে নিয়ে ওই লোকের মানে উনি যেই কাকিমার বা যেই আন্টির কথা আমি বলছি, সেই আন্টি ওনার 2 বাচ্চাকে সন্ধ্যেবেলা খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, একজন টিভি দেখছিল আর একজন ঘুমিয়ে পড়েছে, ঘুম টুম পাড়িয়ে দিয়ে ওই আন্টি ওনার বাড়ির ব্যালকনিতে বসে রয়েছে, ব্যালকনিতে বসে বসে এবার হাওয়া ঠাওয়া খাচ্ছে, ঠান্ডা সুন্দর ওয়েদার, হাওয়া খাচ্ছে। এবার সেই সময় উনি কি দেখছে, ওনার হাজবেন্ড বাড়িতে এসছে, মানে কলিং বেল বাজাচ্ছে। তো উনি গিয়ে দরজা খুলে দেখছেন ওর হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে। এবার ওর হাজবেন্ড ঘরে আসলো, এসে আসতেই ওনার ওয়াইফ অবাক হয়ে গেল যে কি হলো, আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো, কারণ যেই সময় উনি আসেন তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে উনি চলে এসেছেন। মানে ধরো 9টার সময় আসে, তো উনি ওই 8টা কি 7টা নাগাদ চলে এসেছেন, তাড়াতাড়ি চলে এসছে। এবার এটা দেখে উনি মানে কিছু খানিকটা তো অবাক হবেই, যে এবার প্রশ্ন তো উঠবেই যে এত তাড়াতাড়ি কেন, কি হলো, চলে আসলো, দোকান বন্ধ করে দিলে কেন, কি বেচা কেন হচ্ছে না, তো এই যাবতীয় উনি জিজ্ঞেস করছিলেন। তো উনি দেখলেন যে
ওনার হাজবেন্ড বলছে, আজকে এমনি বন্ধ করে দিয়েছি, তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছা করছিল, আমার ভালো লাগছিল না, তাই এমনি বন্ধ করে দিয়েছি। ওনারা ঘরে আসেন, ঘরে আসতে না আসতেই ওনার হাজবেন্ড একটি পান ওনার ওয়াইফকে দেন, মানে ওই আন্টিকে দেন একটি পান, পুরো একদম খিলি করা এরকম পান দেন, পানটি বলে খেতে। তো ওই আন্টি পানটা খেয়েছিল, ওই পান খেয়ে নাকি পানটা ওই আন্টি নাকি এতটা ভালো লেগেছিল যে এতটা ভালো পান নাকি উনি কোনোদিনও খায়নি। ঠিক আছে, তো এই পান ঠান খাওয়া হলো, তখন ওনার হাজবেন্ড বলছে যে চলো একটু ব্যালকনিতে গিয়ে বসি। তো উনিও বললো হ্যাঁ চলো। ব্যালকনিতে যেতে ওনার হাজবেন্ড কি বলছে যে তুমি একটু নিচে বসবে, আমি তোমার কোলে মাথা রেখে শোবো, এই কথাটা বলেছে। হাজবেন্ড বলছে যে তোমার কোলে একটু মাথা রেখে শোবো। এবার এই কথাটা শুনে তো আমাদের সবার একদম নর্মাল লাগলো, কারণ এটা তো বলেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হবে। কিন্তু ওই আন্টির কেন অবাক হয়েছিল এই কথাটা শুনে হাজবেন্ডের মুখ থেকে, কারণ এত বছর ওনাদের বিয়ে হয়েছে কিন্তু কোনোদিন ওনার হাজবেন্ড ওনাকে এইভাবে বলেনি যে তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে শোবো, এমনকি এই কথাটা কোনোদিনও বলেনি যে তোমার কোলে মাথা দিয়ে শোবো। তো প্রথমবারের জন্য এই কথাটা শুনে যেরকম একটা খুশি হয়েছিল সেরকম একটা অবাকও লাগছিল। তো বেশ, তাই কথা মতো উনি বসলেন ওনার কোলে, ওনার হাজবেন্ড মাথা দিয়ে ব্যালকনিতে শুয়ে রয়েছে, আর একটা বাচ্চা ঘুমাচ্ছে আর একটা বাচ্চা টিভি দেখছে। তো এই কথাও ওনার হাজবেন্ড জিজ্ঞেস করলে বাচ্চাগুলো কি করছে, উনি বললেন যা করছে। তারপর কিছু তো সেই সময় ওই আন্টি ওনার হাজবেন্ডের মাথায় না, ওই মাথায় দেখবে হাত বোলায় না এরম করে চুলগুলোকে, তো সেরকম উনি করছেন। করতে করতে ওই আন্টির কোনো কারণবশত বা কিসের জন্য আমি জানি না, ওনার একটু আনকমফোর্টেবল ফিল হওয়া শুরু হয়। এবার যে আনকমফোর্টেবল ফিল হয় বেশ খানিকক্ষণ যাওয়ার পর আন্টি বলছে এই চলো না ভেতরে গিয়ে বসি, আর এখন বাইরে এতক্ষণ কি করবো, রাতও হচ্ছে, ভাল লাগছে না, ভেতরে গিয়ে বসি। তখন ওনার হাজবেন্ড কি বলছে, না আরেকটু এখানে বসি, আরেকটু বাইরে বসি, একটু এখানে বসি। তো এরকম যেই বলছে একটু ডাউট হলো ওনার, একটু কিরম আনকমফোর্টেবল, একটা অস্বস্তি লাগছে, কারণ যে মানুষটার সঙ্গে এতদিন ধরে ঘরে করছে, একসঙ্গে থাকে খায়, তার সঙ্গে এরকম আনকমফোর্টেবল উনি কোনোদিন ফিল করেননি। তো সেই সময় একটু আনকমফোর্টেবল যেহেতু ফিল করছে, উনি ঘরে যান। ঘরে গিয়ে তখনও ওই আন্টির হাতে কিন্তু ওই পানের কাগজটা রয়েছে, ফেলেন, পানটা খাচ্ছিল, তো চেবাচ্ছে, কাগজটা হাতে রয়েছে, একটা হাতে কাগজটা রয়েছে। তো ওই কাগজটা নিয়ে উনি ঘরে গেছে, জল টল খেয়ে ওনার কি মনে হলো যে ওই দোকানটায় একটা ফোন করি, মানে ওই আঙ্কেলের দোকানে। হ্যাঁ, ওনার কি মনে হলো আমি জানি না, উনিও পরে বলতে পারেন যে উনি কেন ঠিক ফোনটা করেছিলেন। ওনার কি মনে হলো, উনি ওই আঙ্কেলের দোকানে ফোন করলেন, মানে ওনার হাজবেন্ডের দোকানে। এবার ওনার হাজবেন্ডের দোকানে একটা কর্মচারী ছিল যে হেল্পারের কাজ করতে, একটা বাচ্চা মতো ছেলে, সে ফোনটা তুলেছে। ফোনটা তুলে এবার ফোনটা কিন্তু আঙ্কেলের ফোন, মানে ওই ওনার হাজবেন্ডের ফোনে কিন্তু করেনি, ফোনটা হচ্ছে ওই দোকানের ফোনে করেছে, ল্যান্ড ফোন, যেরকম আগেকার দিনে ল্যান্ড ফোন থাকতো, তো ল্যান্ড ফোনে করেছে। তো ল্যান্ড ফোনটা তুলেছে ওরকম ছেলেটা, তুলে বলছে হ্যাঁ বলুন। তবে আন্টি জিজ্ঞেস করছে, এবার উনি ধরো যেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তার ঠিক উল্টো দিকে একটা ঘর, মানে ডাইনিং রুমের ঠিক উল্টো দিকে একটা ঘরের দরজা, এবং সেই ঘরের দরজাটার ওপারেই হচ্ছে ব্যালকনির দরজা। এই ব্যালকনি দরজাটা খোলা, ওনার হাজবেন্ড তখনও ওই ব্যালকনিতে শুয়ে রয়েছে, উনি ফোনটা কানে দিয়ে দেখছে ওনার হাজবেন্ড শুয়ে রয়েছে ব্যালকনিতে, মানে একদম তিনটে দরজা দিয়ে একদম পুরো পুরো দেখা যাচ্ছে, যেহেতু দরজাগুলো সব কটাই খোলা। তো উনি ফোনে জিজ্ঞেস করলেন যে কি আজকে এরকম ভাবে দোকান কেন বন্ধ করে দিল? এবার ওই ছেলেটা বলছে হ্যাঁ কি বলছেন, দোকান তো খোলা রয়েছে। বলছে দোকান খোলা, তাহলে উনি চলে আসলেন বাড়িতে? বলছে না তো, আঙ্কেল তো এখানেই রয়েছে, ফোন দেব? তখন না আন্টির মানে মাথা চক্কর দেওয়া অবস্থা, পায়ের তলা ঘামতে শুরু করে দিয়েছে, যে ও কেন বললো ফোন দেবো, তাহলে কি রয়েছে দোকানে? তখনও দেখছে শুয়ে রয়েছে, বাইরের দিকে মুখ করে এরম করে শুয়ে রয়েছে। এবার আন্টি বললেন হ্যাঁ দাও। এবার আন্টি যেই ফোনে শুনলো ওনার হাজবেন্ড হ্যালো বলছে, সেই সময় আন্টি দরদর করে ঘামতে শুরু করে দিয়েছে, মানে ওই আন্টিটা দরদর করে ঘামতে শুরু, ওনার লিটারালি হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। উনি বলছে ওনার হাজবেন্ডকে, তুমি যদি দোকানে, তখন ওনার গলার আওয়াজ আর জোরে বেরাচ্ছে না, তখন একদম ওনার গলার আওয়াজ আস্তে হয়ে গেছে। উনি বলছে তুমি যদি ওখানে থাকো তাহলে আমি সামনে কাকে দেখছি এটা। এবার এইটা যেই বলেছে, বলে না উনি মাথা ঘুরে পড়ে গেছে, পড়ে গিয়ে যে সঙ্গে সঙ্গে উঠেছে, দেখছে ওখানে আর কেউ নেই।
যে শুয়েছিল ওখানে, যেই শুয়েছিল, ওটা কে শুয়েছিল উনি জানেন না, যেই শুয়েছিল ওখানে নেই। ওনার হাজব্যান্ড বাড়িতে এসছে, তখন 9:30 10:30 বাজে। ওনার হাজব্যান্ডকে বলছে যে, ওনার হাজব্যান্ড যখন পুরো ঘটনাটা খুলে বললো, ওনার হাজব্যান্ড বিশ্বাস করছে না। এবার কি দিয়ে বিশ্বাস করাবে? তখন ওই মহিলা বললো যে, দেখো, যেই পানটা আমাকে দিয়েছিল সেই পানটা তো আমি খেয়েছিলাম, ওই পানটার কাগজটা এখনো ঘরে পড়ে রয়েছে। আর লিটারালি কাগজটা ঘরেই পড়েছিল, কাগজটা তখনও পড়েছিল ঘরে। সত্যি সত্যি। মানে একদিকে ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে, আর সামনে অ্যাকুরেট সেম দেখতে ওনার হাজবেন্ডই শুয়ে রয়েছে। মানে যখন আমি এটা শুনলাম, ঘটনাটা আমাকে ভয়েসে পাঠিয়েছিল, আমি লিটারালি চমকে উঠেছিলাম। আর আমি তো ঘটনাগুলো বেসিক্যালি শুনি রাত্রেবেলা করে, কারণ সারাদিন যা এডিটের কাজকর্ম থাকে আমাকে রাত্রেবেলা করে শুনতে রেকর্ড করতে হয়। তো যখন আমি শুনলাম না ঘটনাটা, আমি লিটারালি চমকে উঠেছি। আমার গায়ে, দেখুন আমি এখন ইভেন বললাম গায়ে কাটা দিয়ে দিয়েছে। মানে এইরকম যে ঘটনা ঘটতে পারে আমার কোনো আইডিয়া ছিল না এটার আগে। থ্যাংক ইউ অনির্বাণ। মানে সত্যি বলি, মানে কিছু বলার নেই, এত সুন্দর। সত্যি আমারও কাছে ওটা কভার করা কি ধরনের, মানে ওনার হাজবেন্ডও তো বিশ্বাস করতে পারছে না যে কি বলবে। যখন এবার পানের কাগজটা তো দেখাচ্ছে, এবার ওনার হাজবেন্ডও তো দেখছে একটা পানের কাগজ রয়েছে সত্যি, কিন্তু উনি মহিলা বলছে যে পানটা আমি খেলাম, পানটা তো আমি খেলাম, আমার তো সেটা মনে আছে। এবার যদি সেটা যদি কোনো ভ্রম হতো, আমার যদি কোনো আমি হ্যালুসিনেট করতাম, তাহলে তো কাগজটা এখানে থাকার কথা না। না আরে কাগজটার মধ্যে চুন লেগে রয়েছে, চুন আর তোমার যেমনি লেগে দেয়, যেমনি দেয় সেমনি ভাবে পড়ে রয়েছে। আর ইভেন যে ওরা দুটো বালিশ নিয়ে গেছিল ব্যালকনিতে, সেই বালিশ দুটো ব্যালকনিতে রয়েছে যেভাবে ওই লোকটা এরকম বালিশটার মধ্যে শুয়েছিল সেভাবেই শুয়েছিল, মানে বালিশটা সেভাবেই পাতা রয়েছে। আর বালিশটাতে দেখে বোঝা যাচ্ছে, যখন প্রথমে তো ওনার হাজবেন্ড ওনার কোলে মাথা দিয়ে শুয়েছিল, তো তারপর যখন উনি উঠে এইদিকে আসলেন, তখন ওই বালিশের মধ্যে এভাবে শুয়েছিল। এবার যে বালিশটার মধ্যে যে শুয়েছে থাকবে, যে একটা প্রেসারে যে বালিশটা এরকম নিচু হয়ে যায়, সেইটাও ইভেন বালিশের মধ্যে রয়েছে। তাহলে উনি কে ছিল? এটা পুরো একটা মিস্ট্রি। তো এইটার পরেও ওনাদের সঙ্গে নাকি বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতে থাকে। তো পরে ওনারা বুঝতে পারে যে বাড়িটাতে, যেটাতে ওরা বিয়ে করে এসেছিল, ওনারা অ্যাকচুয়ালি রেন্টে থাকতো, তো যে বাড়িটাতে ওনারা এসেছিল থাকার জন্য, সে বাড়িটা একটা ভালো না খুব একটা, মানে বাড়িটাতে কিছু একটা রয়েছে, দ্যাটস ওয়াই ওরা চেঞ্জ করে নেয়। এরপর আর ওরকম কিছু হয় না। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। বেশি কথা শেষে বলবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, গেস্ট অনির্বাণ মণ্ডল, আর ক্যামেরার ওই পারে কিংশুক সেন। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম।